আমি এক বাচ্চার মা হয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত আমার হাজবেন্ডকে এটাই আমি জানি না, তাকে আমি কখনোই দেখিনি। আমি খুবই দরিদ্র ঘরের মেয়ে, অনেক স্বপ্ন ইচ্ছে ছিল অনেক বড়লোক ঘরের বউ হব, আর সেই স্বপ্নটাও আমার কিভাবে জানি পূরণ হয়ে গেল। একদিন আমি জানলাম যে আমার নাকি বিয়ে ঠিক হয়েছে, তাও অনেক বড়লোক ঘরে। আমি ছিলাম অনেক ভদ্র স্বভাবের একটা মেয়ে, তাই আমার বাবা মা আমাকে বোঝায়, শোন, ভদ্র মেয়েরা কখনো বিয়ের আগে হাজবেন্ডের সাথে কথা বলে না বা তাকে দেখতেও চায় না। আমিও মাথা নেড়ে বলেছিলাম হ্যাঁ, তাই আমি বিয়ের আগেও আমার হাজবেন্ডকে কখনোই দেখি নাই। আমরা অনেক গরিব, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক বড় লোক, তাই তাদের টাকা পয়সাতে আমাদের বাড়িতেও প্রোগ্রাম হয়। আমি তো মনে মনে অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমি এখন যা চাইবো তাই পাইবো। আর গরিব ঘরে থেকে তো আমি কিছুই পাইতাম না, কোথাও ঘুরতে যেতে পারতাম না, ভালো একটা খাবার খেতেও পারতাম না। যাক, আমি এখন থেকে একটু হলেও স্বস্তিতে বাঁচতে পারবো, এইটা ভেবে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। ছেলে যেমনই হোক না কেন, আমার যেন বড়লোক ঘরে বিয়ে হয়, আমি সবসময় এটাই চাই। বিয়ের দিন দেখলাম আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক সুন্দর সুন্দর স্যুট বুট পরে এসেছে, তারা অনেক দামি ঘরের মানুষ, অনেক বড়লোক ঘরের মানুষ। আমরা তো অনেক বেশি গরিব, আমার শ্বশুর বাড়ির লোকজন এই সম্পূর্ণ খরচ দিয়ে আমাকে বউ সাজায়। আমি তো জীবনেও এরকম পোশাক আশাক দেখিই নাই, পড়া তো দূরের কথা। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে গেলাম, আমার হাজবেন্ডের বদলে আমার শাশুড়ি আমাকে বরণ করে নিল। গাড়িতে যাওয়ার সময়ও আমি আমার হাজবেন্ডকে দেখিনি, আমাকে আলাদা গাড়ি করে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার শ্বশুর বাড়িতে নেমেই দেখি অবাক হয়ে গেছি, কারণ এত সুন্দর বাড়ি, ভিতরে এত রাজপ্রাসাদের মতো, আর এই বাড়িতে আমার বিয়ে হয়েছে। আমি তো ভাগ্যবতী, আমি তো চারদিকে ঘুরে ঘুরে সেই বাড়ি ঘরই দেখতেছিলাম। আমাকে নিয়ে গিয়ে আমার শাশুড়ির রুমে বসানো হলো। আমি ভেবেছিলাম হয়তো আমার হাজবেন্ডের রুমে বসানো হবে, আর যেখানে আমাদের বাসর ঘর সাজানো হবে। আমরা ছিলাম হিন্দু সম্প্রদায়ের লোক, বিয়েতে তো বিভিন্ন রীতি অনুষ্ঠান থাকে আমাদের। আমি ভেবেছিলাম হয়তো কোনো নিয়ম কানুন বাকি আছে, যার জন্য আমাকে শাশুড়ির রুমে বসানো হচ্ছে। সেখানে আমার শ্বশুর বাড়ির আরো মানুষজন এসে সেই নিয়ম রীতি পালন করে আমাকে ঘরে রেখে আমার শাশুড়ি দরজা দিয়ে বাহিরে চলে গেল। তখন আমি ভাবলাম হয়তো এখন আমার হাজবেন্ড আসবে, আমি একাই বসে আছি চুপ করে। এমন দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। আমার অনেক বেশি নার্ভাস লাগতেছিল। তারপর দরজার কাছে যাইতেই দেখি আমার শাশুড়ি দরজা খুলে ভিতরে চলে আসে। শাশুড়ি এসে আমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা অনেক ভারী শাড়ি, তুমি পরে থাকতে পারবা না, এই সুতার শাড়িটা পরে নাও। চুপচাপ আমি শাড়িটা পরে নিলাম। শাশুড়ির সঙ্গে সেই রাতেও ঘুমিয়েছিলাম। আমার হাজবেন্ডকে আমি সেদিনও দেখতে পাইনি। বিয়ের আগে দেখতে পাইনি ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তো মেয়েদের অন্যরকম একটা চাহিদা থাকে। আমার হাজবেন্ড, আমি তাকে এক নজর দেখতে পারবো না, এটা আবার কোন ধরনের কথা? সকালবেলা ঘুম ভাঙতেই আমার শাশুড়ি মা বললো স্নান করে আসো। স্নান করে এসে আমাকে পূজা করতে বলা হলো। আমি আমার শাশুড়ির সাথে পূজা করতে বললাম। পূজা শেষ করে উঠেই শুনলাম না যে আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। যাই হোক, সেদিন সকালেও তার সাথে আর দেখা হলো না। আমার শাশুড়ি অনেক পূজা অর্চনা করতো, অনেক ভালো একটা মানুষ ছিল। আমার কখন কি লাগবে না লাগবে, কখন কি দিবে না দিবে, সবকিছু আমার শাশুড়ি খোঁজ খবর রাখতো। আমি আমার হাজবেন্ডের রুমেই থাকি, কিন্তু তাকে আমি আজ পর্যন্ত দেখতে পাই। সে নাকি সারাদিন অফিসে থাকে, আমি ঘুমিয়ে যাওয়ার পর নাকি অফিস থেকে আসে, এবং আমি ঘুম থেকে ওঠার আগেই সে আবার অফিসে চলে যায়। কথাটা কত অদ্ভুত তাই না? রোজ সন্ধ্যা রাতে আমার শাশুড়ি পূজা করে আমার ঘরে আসতো, আর একটা সুঘ্রাণ বের হতো, তখন আমারও সেই সুঘ্রাণে ঘুম চলে আসতো। তারপরে কি আমার কাছে আসতো আমি জানি না। এভাবে আমি কিন্তু এক বাচ্চার মাও হয়ে গেছি, কিন্তু আমি আমার হাজবেন্ডের সজ্ঞানে এবং নিজ চোখে একবারও দেখতে পাইনি। সন্তান হয়ে গেছে, তাও আমি তাকে দেখতে পাইনি। আমার ভিতর অন্যরকম একটা কাজ করতেছিল। তারপরে আমি ভাবলাম একদিন আমি ঘুমের ভান করব এবং তাকে দেখার চেষ্টা করব, যার কারণে আমার শাশুড়ির ঘরে আসার আগে আমি নাকের মধ্যে তুলা দিয়ে ঘুমানোর ভান করছি। বরাবরের মতো আমি ঘুমিয়ে যাওয়ার পরে দেখলাম একটা লোক আমার কাছে আসলো। আমি তখনও ঘুমানোর ভান করতেছিলাম। আমার গাল লাড়তেছে, আমার চোখ লাড়তেছে, আমার মুখ লাড়তেছে। সে বলতেছে, তুমি একটা দিনও আমার জন্য অপেক্ষা করতে পারো না? তুমি তো আমাকে একদিনও দেখো। তুমি নাকি মানসিক ভাবে অসুস্থ? আমি তো জানতাম না বিয়ের আগে যে তুমি মানসিক ভাবে অসুস্থ। দেখো, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেল, তুমি আমাকে আজ পর্যন্ত দেখতে পেলে না, আর আমিও তোমাকে বিয়ে করে বউয়ের ভালোবাসা কি সেটাও পেলাম না। আমার মা আমাকে বলেছে তুমি যখন ঘুমাবে তখন তোমার কাছে আসতে, আর তুমি ঘুম ভাঙার আগে যেন আমি বাড়ি থেকে বাইরে চলে যাই। সে একা একা এগুলো বলতেছে আর চোখের পানি মুছতেছে। তখন আমি উঠে বসে বললাম, আমার তো কোনো সমস্যা নেই, আপনাকে এসব কথা কে বলেছে? তখন সে বলতেছে, কেন, আমার আম্মু বলেছে। আমি বললাম, আপনার আম্মু তাহলে এরকম একটা জঘন্য মন মানসিকতার মানুষ, আর এইভাবে আমার কাছ থেকে আপনাকে 2টা বছর দূরে রেখেছে? প্রত্যেকটা দিন রাতে, সন্ধ্যা রাতে আপনার আম্মু আমার ঘরে আসে, আর একটা সুঘ্রাণ মেখে আসে, আর ওই সুঘ্রাণে আমার ঘুম চলে আসে। এতটাই ঘুম চলে আসে যে আমার ঘুম ভাঙতে ভাঙতে সকাল 9টা 10টা বেজে যায়। আমি আপনাকে দেখার একদিনও সুযোগ পাই। আমি সন্তানের মা হয়ে গেছি, তবু আমার হাজবেন্ডকে আমি তাকে দেখতে পাইনি, যার কারণে আজকে নাকের মধ্যে তুলা দিয়ে ঘুমানোর ভান করে আছি। আমি কান্না করতে করতে বলতেছিলাম যে বড়লোকেরা মন মানসিকতা এত নিচ আমি জানতাম না। আগে যদি জানতাম তাহলে কখনো বড়লোক ঘরে বিয়ে করতাম। তখন আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে বলল, আমি তো জানতাম তুমি যে সুস্থ, আর আমার মা যে আমাকে এত বড় মিথ্যা কথা বলেছে
আমার মা তো বলেছিল যে তুমি মানসিকভাবে অসুস্থ, আর পুরুষ মানুষ দেখলে নাকি অনেক বেশি রেগে যাও, যার কারণে আমি গভীর রাতে চুপি চুপি তোমার রুমে আসতাম। পরে রাত্রেবেলা আর কিছু বলিনি, সেদিন আমার হাজবেন্ডের সাথে আমি অনেক ভালো সময় কাটাই। হয়তো কোনো কারণে আমার শাশুড়ি তার ছেলেকে আমার কাছ থেকে সবসময় দূরে রাখার জন্য এটা করতো।